পরিণতি এই হবে 40-45 বছর পরে, আপনার সেই পরিণতিটা কার হাতে হবে আপনি বলে মনে করেন? সেটা আপনার নিজস্ব পাকিস্তান সেনাবাহিনীর হাতে অন্তরীণ হয়েছিলেন, জি আপনি আগস্ট মাসে প্রশিক্ষণ ছেড়ে ওখানে থাকলে আপনি কিছুই হতো না, কিছুই হতো না, ভারতীয় প্রশিক্ষণ ছেড়ে আপনি কয়েকদিনের মধ্যে 15 আগস্টের কয়েকদিনের মধ্যে আপনি 3 দিনের যশোরে এসে নিজ সেনাবাহিনীর হাতে অন্তরীণ হয়েছিলেন। অন্তরীণ হয়েছিল। সেখান থেকে আপনি নভেম্বরের 3রা নভেম্বর করার পরে 7ই নভেম্বর আপনি সেই রক্তাক্ত জমিতে ছিলেন, যেই রক্ত খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং কর্নেল হায়দারের ছিল, সেখানেও আপনি সেই রক্তাক্ত অবস্থার মধ্যে ছিলেন। তারপরে আপনি এখানে এখন সেই কথা বলবেন, আর কেন একটা কমিশন আমরা করব না? না না, কমিশন বাই অল মিনস কমিশন করতে পারেন, কিন্তু কমিশনটা করলে হয় কি, দায় দায়িত্বটা অনেকের উপরে পড়ে। এখন আমি যদি এমন একটা স্টেটমেন্ট করলাম, দায় দায়িত্বটা আমার উপর হতে পারে একটি বিদ্রোহ, মানে একটি ব্যর্থ অভ্যুত্থানের নায়ক হিসেবে, প্রতিনায়ক হিসেবে আপনার এখানে হতে পারে, এই তো। রাইট রাইট। এখানে আমি একটা কথা বলবো, মহিউদ্দিন স্যার উনি একটা কথা বলেছে, হত্যার কথা বলেছে। আপনি কি মনে করেন, এখানে আমি এখান থেকে শুরু করছি, যে খালেদের হত্যার পিছনে কর্নেল তাহেরের কোনো অবদান নেই? এইটা আমি তো, ঘটনাটা কিন্তু আমার সামনে ঘটেছে। না, আপনি তো একসাথে দুই জায়গায় থাকতে পারেন না। না না, যেখানে যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেখানে ছিলাম না, কিন্তু যখন কথাবার্তাগুলো হচ্ছে মীর শওকত আলী এবং কর্নেল তাহেরের মধ্যে, তখন দূর থেকে আমি এবং অনেকেই তাদের কনভারসেশনটা শুনেছি। এবং এই যে লোক গেল, বিপ্লবী সৈনিক সংস্থার লোক গেল এবং তারা গিয়ে তাদের ট্রুপসকে এজিটেট করলো এবং তাদেরকে কিল করলো, এখানে কি আপনার কোনো ডিসএগ্রিমেন্ট আছে? কিন্তু সৈনিকদের এজিটেশনে বারবার কিন্তু ক্যাপ্টেন আসাদ এবং ক্যাপ্টেন জিয়াউর রহমান কিন্তু ঘটনা ঘটলো, বারবার কিন্তু জিয়াউর রহমান বলছেন নওয়াজকে টেলিফোনে, কিপ হিম অ্যালাইভ, প্লিজ কিপ হিম অ্যালাইভ, মেক শিওর দ্যাট হি ইজ অ্যালাইভ। বারবার এখানে আমি আপনার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করবো, আমি কিন্তু আপনাকে কন্ট্রাডিক্ট করছি। আচ্ছা ঠিক আছে, করলে অসুবিধা নাই। না, বিভিন্ন সূত্রে আমরা, যেমন আপনি এটা বলছেন, বিভিন্ন সূত্রে, যেমন ওই কর্নেল হুদার ওয়াইফ নীলুফার হুদার একটা বই পাবলিশ, আমি ওটাতে যা দেখলাম আমি, যে উনি জিয়ার সাথে কথা বলেছেন, এটা নিয়ে কোশ্চেন করেছেন যে খালেদ তো আপনাকে মারে নাই, আপনি খালেদকে মারলেন কেন, এই ধরনের কথাবার্তা আছে। এবং মেজর জেনারেল মইনুল হোসেন সম্ভবত, না মইনুল হোসেন না, তো আমিন আহমেদ চৌধুরী, তার কাছ থেকে মানে নীলুফার হুদা যেটা শুনেছেন সেটা হচ্ছে যে জিয়ার সাথে যখন কথা হয় টেলিফোনে, তখন তাহের বেরিয়ে যান সেখান থেকে, তাহের ছিলেন সেখানে উপস্থিত, মিনিট 20 পরে তিনি ফিরে আসেন। ঘটনাটা ওই 20 মিনিটের মধ্যে ঘটেছে, রাইট, 10 বেঙ্গলে, তাই না? 10 বেঙ্গল না, এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড। হ্যাঁ সরি, সেকেন্ড ফিল্ড এখানে 10 বেঙ্গলে ছিলেন। সেকেন্ড ফিল্ডে দুটো বড় বড় রুম ছিল, বড় রুমে ছিলেন জিয়াউর রহমান, আমি ছিলাম। না 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 না, খালেদ মোশাররফের হত্যাকাণ্ড তো হয়েছে খালেদ মোশাররফের 10 বেঙ্গলে, আপনি শেরে বাংলা, সেটাই বলছি। তো ওই 20 মিনিট যে তাহের বাইরে ছিলেন, তার মানে মানে সন্দেহটা, এটা কিন্তু নীলুফার হুদার সন্দেহ হতে পারে। আমি বলছি আপনি যদি 2 এ 2 এ 4 মেলান, সেটা হচ্ছে তাহেরকে ওই 20 মিনিটের মধ্যে কাউকে কিছু বলেছেন কিনা, নির্দেশ দিয়েছেন কিনা, যার নির্দেশে গিয়ে এই অপারেশনটা হয়েছে। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে একটা প্রবাবিলিটি। এখন এই প্রবাবিলিটি ধরে কিন্তু আমরা আগাতে পারি। আমি সেই জন্যই সেটাই মেজর নাসিরকে জানতে চাই, একটি তদন্ত কমিশন বা ওই জাতীয় একটা কমিশন হওয়া উচিত কিনা। আমি মহিউদ্দিন আহমেদের কাছে জানতে চাইবো এবং আফসান চৌধুরীর কাছে জানতে চাইবো যে এতদিন পরে খালেদ মোশাররফ হত্যাকাণ্ডে একটা হত্যা মামলা হতে পারে কিনা। না, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলি, নাহলে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে, যে আজকে এত বছর পরে আপনি কাকে হিরো বানাবেন, কাকে ভিলেন বানাবেন, কাকে ভিকটিম বানাবেন, এটার পেছনে কিন্তু রাজনীতি কাজ করে। এখন কিন্তু আপনি দেখবেন এই যে খালেদ, তাহের, জিয়া, এই যে 3 জনের মধ্যে যে পাওয়ার স্ট্রাগলটা, এই পাওয়ার স্ট্রাগলে আমরা দেখি জিয়া এবং তাহের খালেদের বিরুদ্ধে ইউনাইটেড ছিলেন। খালেদ যখন মঞ্চ থেকে সরে গেলেন, তখন জিয়া এবং তাহেরের মধ্যে পাওয়ার স্ট্রাগলটা সামনে চলে আসলো, সেই স্ট্রাগলে তাহের হারলেন, জিয়া জিতলেন। জিনিসটা এইভাবে ঘটেছে। এখন খালেদের পতন কিন্তু তাহেরও চেয়েছে, জিয়াও চেয়ে, বা জিয়ার লোকেরাও চেয়েছে, জিয়া তো তখন ইন্টার্ন। এখন কিন্তু রাজনৈতিক কারণেই কিন্তু আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, যেহেতু জাসদ এখন বঙ্গবন্ধু সৈনিক হয়ে গেছে, তারা সবাই কিন্তু সন্দেহের তীরটা দিচ্ছে জিয়ার দিকে, যে খালেদের মৃত্যুর জন্য জিয়া দায়ী। এখন জিনিসটা এত বেশি পলিটিসাইজড হয়ে গেছে, এই সত্য বের করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু বের করা উচিত। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো। আপনি কি মনে হয় যে তাহেরের কোনো ইন্ধন ছিল এটাতে?
অবশ্যই ছিল, সেটা যদি বলেন। অবশ্যই ছিল। খালেদের হত্যার পিছনে কর্নেল তাহেরের সুস্পষ্ট নির্দেশ ছিল এবং উনি একা এই নির্দেশটা দেননি, এটা দিয়েছিলেন ইন কনসালটেশন উইথ ব্রিগেডিয়ার মীর শওকত আলী। মীর শওকত আলী এবং উনি অনেকক্ষণ গল্প এই ব্যাপারে কথাবার্তা বলেছে সেকেন্ড ফিল্ডে, এবং ওখান থেকে লোক গেছে, লোক গিয়ে ঠিক তখন বাজে 9:30, 9:30টার সময় 9:30 থেকে 10:15টায় দেওয়ার কিল্ড। আমি ওখানে যাই, ঠিক তার 1.5 ঘন্টা পরে আমি ওখানে যাই। সেটা আপনাকে পাঠানো হলো ওখান থেকে পাঠানো হলো, এবং মীর শওকত সেটাতে উদ্যোগ নিলেন আপনাকে ওখানে পাঠিয়ে দেওয়া। আমাকে ওখানে পাঠিয়ে আমিন আহমেদ চৌধুরী তখন মিলিটারি পুলিশের সিও হতে পারে তখন। যে এখানে একটা মজার বিষয় বলছি, যে অনেকে এই যে আপনিও বলেছেন একটু আগে যে আমাদের সফলতা কি, আমাদের সফলতা খন্দকার মোশতাকের অন্তরীণ করা, আমাদের সফলতা ক্যাবিনেট ভেঙে দেওয়া, আমাদের সফলতা সংসদ ভেঙে দেওয়া, মানে এগুলো যৌক্তিক কারণ ছিল। আমাদের সফলতা কনস্টিটিউশন সাসপেন্ড করা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে, নতুন একজন প্রেসিডেন্ট নিয়োগ করা, হ্যাঁ, একজন তার মাধ্যমে সবকিছু করা। কারণ আমরা যদি সংসদ যদি আমরা কনস্টিটিউশন অ্যাব্রোগেট না করি, তাহলে কিন্তু আমরা বিচারপতি সায়েমকে আনতে পারি না। এবং এগুলি সবগুলো কাজই কিন্তু করানো হয়েছে খন্দকার মোশতাককে দিয়ে। এবং যখন খন্দকার মোশতাক জেনেছে যে এই কাজগুলি তাকে দিয়ে করানো হচ্ছে, উনি কিন্তু স্বেচ্ছায় সায় দিয়েছে। ওনার মানে তখন একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগের কেউ আর ক্ষমতায় আসছে না, বিচারপতি আসছে একজন, কারণ উনি তো 4 নেতাকে তখন হত্যা রাইট করেছেন অলরেডি করেছেন। এখানে একটা খুব মজার খবর, এই যে আমাদের অ্যাচিভমেন্টগুলো। তারপরে দেখেন, আমার যখন বিচার হচ্ছে তখন আমাকে চার্জ দিচ্ছে, আমাকে বিচারে আমাকে 16টা দিয়েছে মিউটিনি চার্জ। একটা চার্জ শুধু পড়ি আমাদের এইসে, at Dhaka cantonment on 2nd-3rd November 75, joined in a mutiny along with late Brigadier Khalid Musharraf, ex-Chief of General Staff, temporary Colonel Shafat Jamil, ex-Commander 46th Brigade, and some other officers of Bangladesh Army and Air Force, the then prevailing setup, ousting the then prevailing setup of the army and the government. আমাদেরকে চার্জ করা হচ্ছে, আমাদেরকে ক্রুসিফাই করা হচ্ছে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। অথচ তখন কিন্তু সরকার আমাদেরই সরকার, সায়েম কিন্তু আমাদেরই অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট। কিন্তু আপনার মোশতাককে সরিয়েছেন সেই অভিযোগ এখানে। হ্যাঁ, অভিযোগটা হলো মোশতাককে সরিয়েছি, অথচ তারা কিন্তু মোশতাককে রিইনস্টেট করে নাই। কিন্তু আমাদেরকে বিচার হচ্ছে খন্দকার মোশতাককে অপসারণ এই করার বিচার জন্য। যখন চলছে তখন সায়েম প্রেসিডেন্ট, মানে তখন আপনাদের অ্যাপয়েন্টি লোক আমাদের সরকার appointed, চালাচ্ছে। হ্যাঁ, তার সরকার মানে চালাচ্ছে। সরকার উৎখাত করেছেন মোশতাকেরটা, যে সরকারকে আপনারা বসালেন সেই সরকারই আপনাদের বিচার করছে। আমাদের বিচার করছে। এই প্রশ্নের জবাব আমরা খুঁজবো আরেকটু নিশ্চয়ই বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা নভেম্বর নিয়ে কথা বলছি। দর্শক ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম মেজর নাসিরের সঙ্গে। আপনি মেজর জেনারেল খালেদ মোশাররফের হত্যাকাণ্ডটার ব্যাপারে বলছিলেন যে আমরা জানতে চাইছিলাম যে এটা কে করলো বলে আপনাদের মনে হয়, তার কোনো সংযুক্তি আছে কিনা, আপনি সেটি বলছিলেন। জি, এটা আমি উল্লেখ করেছি যে এটা অনুমান ভিত্তিকও না, এটা মানে অনেক আছে যুক্তিগ্রাহ্য, যে উনি এটা মাস্টার মাইন্ড কিলিং অফ খালেদ মোশাররফ অ্যান্ড টুগেদার উইথ ব্রিগেডিয়ার মীর শওকত আলী। কারণ ওখানে আমি জেনারেল জিয়াকে বারবার বলতে শুনেছি, উনি নওয়াজ এরশাদের সাথে কথা বলছিলেন, ব্রিগেডিয়ার তখন কর্নেল ঢাকার ফোর বেঙ্গলের সিও ছিলেন আমিনুল হক, হ্যাঁ পরে ব্রিগেডিয়ার আমিনুল হক। আমিনুল হককে বারবার বলছে যে হোয়াট এভার মে বি দ্য কস্ট, খালেদ জন্য জীবিত থাকে, বারবার উনি বলছিলেন। কিন্তু যখন এই কথাগুলো বলছিলেন একটা রুমে, পাশে বারান্দায় দাঁড়িয়েছিলেন কর্নেল তাহের এবং ব্রিগেডিয়ার শওকত, এবং ওনারা যখন ফিসফাস করছিলেন এবং খালেদ বেশ কয়েকবার উচ্চারিত হলো, তখনই আমি বুঝেছি, এবং আমার মতো আমি তখন ওই বারান্দায় দাঁড়ানো, তখনই আমি বুঝেছি যে খালেদ ইজ গোয়িং টু বি ডেড and our fate is also going to be the same perhaps. এবং সেই জন্য সম্ভবত 1 ঘন্টার মধ্যে আপনিও 10 বেঙ্গল, আমাকেও 10 বেঙ্গলে পাঠানো হয়েছে এবং একই রুমে এবং একইভাবে তালাবদ্ধ করে আমাকে রাখা হয়েছিল। আমি যখন গিয়েছি দেখি তখন মানে চাক রক্ত সমস্ত ফ্লোরে এবং দেওয়ালগুলোতে গুলিবিদ্ধ, দেওয়াল ঝরঝরে হয়ে আছে চারিদিকের দেওয়াল। তখন আমাকে ট্রুপস এসে বলল যে স্যার এখানেই কিছুক্ষণ আগে 2-3 জনকে মারা হয়েছে, আপনাকে এখানে পাঠানো মানে কি? আমি বললাম মানে একই হবে, সেম, আমাকে মারার জন্যই করেছে এবং তোমরা যদি মনে করো আমাকে মেরে ফেলা উচিত এখন, ইউ ক্যান ডু ইট।
এর মধ্যেই ওই সুবেদার মেজর সে আমাকে চিনতো, মুক্তিযুদ্ধের সময় সে আমার সাথে ছিল, সে তাড়াতাড়ি আমাকে বের করে একটা জিপে করে আমাকে শহরে ছেড়ে দিল নিয়ে। আচ্ছা, সেখান থেকে আপনি তারপরে আবার বললেন যে মিউটিনির মুখোমুখি হচ্ছেন। আমি একটা জানতে চাই যে শাফাত জামিল, যিনি 23 নম্বরের একজন মাস্টার মাইন্ড এই অভ্যুত্থানের, তার বিচার শেষ পর্যন্ত হলো না। বঙ্গভবন থেকে উনি দেয়াল টপকে চলে যায় ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে ফিরে এসে তাকে কেন জিয়াউর রহমান বা পরবর্তী সরকার সেইখানে জায়গাটা একটু আমরা খুব বুঝতে পারি না। আসলে কর্নেল শাফাত জামিল ওয়াজ এ ভেরি পপুলার কমান্ডার, একজন ব্রিগেড কমান্ডার ছিলেন। ওনার সাথে জিয়াউর রহমান সাহেবের সাথে সম্পর্ক যেরকম ভালো ছিল, সফিউল্লাহর সাথেও একই রকম ভালো সম্পর্ক ছিল, এবং হি ওয়াজ লাইক বাই এভরিবডি। আর এটা ঠিক না যে উনি ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছিলেন। উনি বঙ্গভবন থেকে উনি নেমে হাটখোলাতে ছিলেন, এবং হাটখোলাতে একটা পর্যায়ে গিয়ে জেনারেল জিয়ার সাথে তার কন্ট্যাক্ট হয়, এবং জেনারেল জিয়া আহত, পা ভেঙেছে। জেনারেল জিয়া ব্রিগেডিয়ার আমিনুল হককে পাঠিয়ে তাকে নিয়ে এসে সিএমএইচে রেখেছিলেন আন্ডার প্রোটেক্টিভ কাস্টাডি। দিস ইজ হাউ হি ওয়াজ সেভড। সেটা মহিউদ্দিন আহমেদ, আপনি যদি বলেন যে তখনকার এই ষড়যন্ত্রগুলো পরপর আমাদের দেশের রাজনীতিতে একটা পট পরিবর্তন ঘুরে দিয়েছে, এখন আমরা মূল্যায়ন যদি করি তাহলে এই নভেম্বরকে, এখন আপনি একটু আগে বলছিলেন যে সবাই একটা পার্টি না, একটা অংশ, তার বাইরে থেকে আমরা কিভাবে মূল্যায়ন করবো? আপনি নিজেও বলেছেন যে আপনি 75 পর্যন্ত একটা অংশে ছিলেন, কিন্তু তারপরে আপনি একটু নির্মহ জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এখন সেটাই আমি মেজর নাসিরকে যেটা বলছিলাম যে 75-এর 15ই আগস্টের 3 নভেম্বর 7 নভেম্বর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কুশীলব আছে, এবং আবার কিছু কমন এলিমেন্টসও আছে। এখন তারা কিন্তু সবসময় তাদের অ্যাকশনটাকে বলবে যে লেজিটিমেট, তাই বলবে, তারা করতে বাধ্য হয়েছে, তাদের এই গোল ছিল, গোলটা খুব মহান ছিল, এগুলো তারা বলবেন। আমাদের কাজ হচ্ছে এর বাইরে থেকে একটু নির্মোহ দৃষ্টিতে দেখা যে টোটাল সমাজের পার্সপেক্টিভ থেকে এই ঘটনাগুলো কেন ঘটলো, কিভাবে ঘটলো, এতে আমরা এগোলাম না পেছলাম, এটা তো আমরা বিচার করতে হবে। তো এখন আপনি ষড়যন্ত্র যেটাকে বলছেন সেটাকে আরেক দল লোক বলছে বিপ্লব, কাজে এখানে কিন্তু একমত হওয়া যাচ্ছে না। আমি তো বললাম যে ক্ষমতার যে লড়াইটা এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব, সেটার উপরে কিন্তু অনেক সময় আদর্শের চাদরটা আমরা পড়াই দিই। আমরা তখন বলি যে আমরা বিপ্লবী, ওরা হচ্ছে প্রতিক্রিয়াশীল। এবং আপনি দেখবেন যে 7ই নভেম্বরের, আমি এটাই বলবো যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, 7ই নভেম্বরের ঘটনাটা যখন ঘটে, এটা জাসদ কিন্তু বাধ্য হয়ে পার্টিসিপেট করেছে আমি বলবো, কারণ তাদের অরিজিনাল প্ল্যানটা ছিল 9 নভেম্বর থেকে লাগাতার হরতাল এবং একটা গণ অভ্যুত্থান তৈরি করা ঢাকায়। সেভাবেই তারা প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করেছিল। 6 নভেম্বর রাত্রে যখন তাহের বললেন যে জিয়া তাকে রিকোয়েস্ট করেছে এবং এখনই দিস ইজ দ্য টাইম টু হিট, তখন কিন্তু ডক্টর আখলাকুর রহমান ওই মিটিংয়ে বসে অনেক চেষ্টা করেছেন যে আমরা তো জিয়াকে চিনি না, হু ইজ জিয়া। ইনফ্যাক্ট এরা কেউই জিয়াকে চেনেন না। তো জিয়াকে চেনেন তাহের, এবং জিয়া ছিলেন তাহেরের নেতা। মানে জিয়াকে সামনে রেখে কিন্তু জিয়ার জনপ্রিয়তা এবং জিয়ার ইমেজকে ব্যবহার করেই কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থা তৈরি। বিপ্লবী সৈনিক সংস্থা সবাই খুব পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন না, নানান রকম। এবং এই যে সৈনিক সংস্থার যে 12 দফা দাবি ছিল, সেই 12 দফার দাবির 12 নম্বর দাবিটা ছিল ওই 71 সালের থেকে রিপাট্রিয়েট হয়ে যারা ফিরে এসেছিল তাদের 18 মাসের বেতন দিতে হবে, সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্য সাপোর্ট অফ দোজ গ্রুপস, রিপাট্রিয়েট সোলজারদের। 12 দফার মধ্যে 7টা দফা ছিল ওই সেনাবাহিনীর মধ্যে জেসিও এনসিও সিপাহীদের, অনেকটা ওই যে ট্রেড ইউনিয়ন দাবির মতন, আর 5টার মধ্যে কিছু পলিটিক্যাল আছে। আমি দেখলাম আজকেও করে দেখলাম। এখন তাহের ওয়াজ ইনসিস্টিং যে জিয়া শুড অ্যাগ্রি টু ইট। আমার কথা হচ্ছে জাসদ যদি একটা বিপ্লবের ইয়াতে যায়, তাহলে জিয়ার সিগনেচার নিতে যাবে কেন? সেটা ডিপোজড আর্মি চিফ, আবার যদি সে ক্ষমতায় আর্মির চিফ হবে সে, তো রাষ্ট্র তো আর্মির চিফ চালায় না, রাষ্ট্রের প্রধান তো হচ্ছেন, নির্বাহী প্রধান হচ্ছেন, রাজনীতি ওই মুহূর্তে হচ্ছে রাষ্ট্রপতি, তাই না? তো জিয়াকে দিয়ে 12 দফা সই করাতে হবে কেন? কারণ তাহেরের কাছে মডেল কিন্তু ওইটাই, সেনাবাহিনী, জিয়াউর রহমান, সে এই জিনিসটাই। এখন কথা হচ্ছে আমি এটা ধরে নিলাম যে জিয়া তাহেরকে ফোন করে তাকে রেস্কিউ করার জন্য রিকোয়েস্ট করেছে এবং তাহেরও গেছে। জিয়া তাহেরের যে শক্তিটা ছিল বা জাসদের, সেটাকে সে
ক্যাপিটালাইজ করতে চেয়েছে তার স্বার্থে। তাহেরও কিন্তু চেয়েছে জিয়ার ইমেজটাকে ব্যবহার করে একটা টু মেক অ্যান ইনরোড। এখন এইটা করতে গিয়ে জিয়া সাকসেসফুল হয়েছে, তাহের ফেল করেছে। অর্থাৎ জিয়া তাহেরকে ব্যবহার করতে পেরেছে, তাহের আর জিয়াকে ব্যবহার করার সুযোগটা সেই পায় নাই। ইউটোপিয়ান 12 দফার এক দফা দাবিও পূরণ হয়নি। না, সৈনিকদের পূরণ হয়েছে, কিছু না না, কিছু হয়েছে, এই যে কিছু 12 কিছু এই যে 12 দফা কিছু কিছু এখানে হয়েছে, আছে। আস্তে আস্তে হয়ে, যেমন একটা আছে, যেমন মনে করি যে পাঁচটা রাজনৈতিক দাবির মধ্যে রাজনৈতিক রাজনীতিদের মুক্তি মুক্ত দিতে হয়েছে, হবে। হ্যাঁ। হ্যাঁ, তো জিয়া রেডিও স্টেশনে বসে 7 তারিখ রাত্রে অর্ডার দিয়ে দিচ্ছে রব জলিলকে রিলিজ করে দাও, রাজশাহী ওরা 8 থেকে তারিখ release রাত্রে রিলিজ হয়ে আর গেছে। ঢাকা জেল খুলে গিয়েছে, মির্জা সুলতান রাজা সহ কয়েকজন বেরিয়ে এসেছে। ঢাকার জেল তো ওইভাবে খুলে নাই, কিছু লোক গিয়ে খুলে ওই মির্জা সুলতান রাজা, এম এ আওয়াল আর একে 2-3 জন বের হয়ে আসছে, বাকিদেরকে বলে আসছে আসেন, তোমরা থাকো, থাকো। আমরা গিয়ে দেখে আসি। আমি আসন চৌধুরীর বিশ্লেষণ আর শুনতে কেউ চাই, আসতে পারে মহিউদ্দিন না। আহমেদের কথা তুলতে আমার চাই। যখন বিচার হচ্ছে, আচ্ছা। আমার যখন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হচ্ছে এই 3 নভেম্বরের উপরে, ডিজিএফআই কেজে ওখানে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের একটা কোর্ট তৈরি করা হয়, তখনও কিন্তু তাহের বন্দি, তাকে তখনই বাই দেন হি ওয়াজ টেকেন আমি ইনটু আপনারটা শুনবো, আমি একটু বিশ্লেষণটা শুনে নিই আসন চৌধুরীর কাছ থেকে। আমার কাছে আজকের আলোচনা থেকে যেটা প্রতিপন্ন হচ্ছে যে এখন পর্যন্ত বোধহয় সিদ্ধান্ত হয়নি যে কে কি করেছে। এটা যদি একটা অবস্থান হয়ে যায়, এবং যেটা মহিউদ্দিন ভাই বলছেন এবং নাসির ভাইও যে কথাটা বলছেন যে আমরা এটা করতে চেয়েছিলাম, আমরা ক্ষমতায় যেতে চেয়েছিলাম, ক্ষমতা থেকে উদ্ধার করতে চেয়েছিলাম, ক্ষমতা থেকে বহিষ্কৃত করতে চেয়েছিলাম, হত্যা করতে চেয়েছিলাম, হত্যা বন্ধ করতে চেয়েছিলাম, আমরা তো তাহলে এই সিদ্ধান্ত থেকে উপসংহারটা কি টানবো? উপসংহারটা আমরা কে কি করতে চেয়েছিল সেটা উপসংহার না, উপসংহারটা হচ্ছে যে পরিস্থিতিটা কীরকম ছিল, এবং সেটা ছিল প্রায় নৈরাজ্যজনক, এবং আমি বলবো এটা নৈরাজ্যই। এবং সেখানে এবং সেনাবাহিনী সম্পর্কে যারা কথা বলেছেন, এ কথা নিজেদেরকে কিন্তু সার্বভৌমত্ব একটা ভাব এসছে তাদের মধ্যে। তারা যেহেতু 71 সালে যুদ্ধ করেছেন, সেহেতু তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তো এই যে বিচ্ছিন্নতা, বেসামরিক বলুন আর সামরিক বলুন, তাহলে সামরিকটা তো বেসামরিক সরকারের অংশ, তো সরকারের একটি অংশ যদি এত সবল হয়ে যায় যে তখন তারা ক্ষমতা পরিবর্তন, কে আসবে, কে প্রেসিডেন্ট হবে, এটা হয়ে যায়, তখন এই ধরনের বাকি ঘটনাগুলো অবধারিত হয়ে যায়। এবং জাসদের কথা, যেটা মহিউদ্দিন ভাইয়ের কথা তো শুনলেন, মেজর নাসিরের কথা তো শুনলেন, তারাও যে প্রস্তুত হয়েছেন, তারা 6 তারিখে যদি করে থাকেন তো তাহলেও তারা মানে এখন তো আমাকে কিছু করতে হবে এরকম অবস্থা থেকে যায়। এটা যে পরিকল্পনা থেকে করেছেন তাও বলা যাচ্ছে না। তাহের যদি এসে বলে থাকেন যে 6 তারিখে আমি জিয়া আমাকে এরকম সংবাদ পেয়েছি, তাহলে সেটাও কোনো পরিকল্পিত ঘটনা না। তাহলে এতগুলো অপরিকল্পিত ঘটনার পটভূমিটাই হবে আপনার রাষ্ট্র তখন কিছুক্ষণের জন্য হলেও তখন তার অস্তিত্বটা আপনি দেখতে পাচ্ছেন। মেজর মনির হোসেন চৌধুরী তার বইয়ে লিখেছেন যে 5, 6, 3, 4, 5, 6 কেন তেমন কোনো সরকার ছিল না, আসলে কোনো সরকার ছিল না। সেজন্য সবাই সবার মতন করে ভাবতে পেরেছেন তখন, এবং যার যার নিজের অবস্থান থেকে একটা কিছু করার চেষ্টা করেছেন, যা হয়তো এখন আমরা বলতে পারি যে তার কোনোটাই আমাদের দেশের জন্য শুভকর কিছু হয়নি। আমরা অনেকগুলো হত্যাকাণ্ডই শুধু দেখেছি, এবং সেই হত্যাকাণ্ড আমাদের 81 সাল পর্যন্ত রাষ্ট্রপতি, সাবেক সেনাবাহিনী প্রধান এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান নিজে নিহত হয়েছেন, তখন পর্যন্ত সেনাবাহিনীর এই ঘটনাগুলো কিন্তু চলছে। আমি মেজর নাসির কাছে ফিরবো যে কিভাবে দেখেন এখন। আপনি একটু ছোট একটু বলে নেন আগে যে আপনি একটু কথা বলছিলেন। জি, আমি আমার বিচারের সময় আমার মানে সৌভাগ্য হয়েছিল কর্নেল তাহেরের সঙ্গে এই আধা ঘন্টা এক জায়গায় বসার, ডিজিএফআই কেজে। ওনাকে দুজনেই আপনার অন্তরীণ তখন? দুইজনই অন্তরীণ। তো উনি বসেছিলেন, আমি ওনাকে সালাম দিয়েছি ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি উনি বললাম যে স্যার, আমারও ফেট ডিসাইডেড, মেবি আই উইল বি হ্যাংড আফটার দিস ট্রায়াল, আর আপনার কি পরিণতি হবে আমি জানি না। স্যার, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ওই দিন রাত্রে আমাকে যে বললেন এবং হাফিজের সামনে যে 2 লক্ষ লোক আপনি নামিয়ে দেবেন যেদিন আমাদের অভ্যর্থনা হয়, আপনি কি আপনার প্রতিজ্ঞাটা রেখেছিলেন? উনি চুপ করেছিলেন। তখন আমি বললাম যে স্যার, আপনি তো ক্লাস স্ট্রাগলের কথা বলেন, সেনাবাহিনীতে সমতার কথা বলেন, অফিসার্স থাকবে না। আচ্ছা স্যার, ফর ওয়ান্স আপনি বলেন তো, আপনি কখনো নিজেকে ইন্ট্রোডিউস করেছেন অ্যাজ তাহের ইনস্টেড অফ কর্নেল তাহের? একবারও করেছেন আপনি? আপনি করেন নাই। আপনি কি একটা রাত সৈনিকদের সাথে সৈনিকদের ব্যারাকে থেকেছেন? আপনি থাকেন নাই। আপনি কি একটা বেলা সৈনিকদের সাথে বসে সৈনিকদের খাবার খেয়েছেন? আপনি থাকেন নাই। আপনি কি আপনার অ্যাডজুটেন্ট জেনারেলের সেই যে বাসভবন, এয়ার কন্ডিশন বাসভবন বা ব্রিগেড কমান্ডারের বাসভবনে
সে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আপনি ঘুমিয়েছেন, একদিনও কি আপনি বারান্দায় থেকে অনুভব করেছেন সৈনিকরা কিভাবে থাকে? আপনি থাকেন নাই। তো স্যার বেসিক্যালি আপনি যা করছেন রাজনীতির নামে, ইট ইজ অল হিপোক্রেসি। এটার মধ্যে কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই। আপনি ইউ আর নট অনেস্ট টু ইয়োর সেলফ। একটা মাত্র সত্য হচ্ছে এই মুহূর্তে যে আমি একজন অফিসার অ্যাজ এ মেজর অ্যান্ড ইউ আর এ কর্নেল, আমরা পাশাপাশি বসে আছি, আমাদের এখানেই শুধু সমতা যে আপনার বিদ্রোহের দায়ে অভিযুক্ত, আপনার চেয়ারটা যত উচ্চতা আমার চেয়ারটা ঠিক ততটুকু উচ্চতা, এটাই সমতা, আর কোনো সমতা নেই। আমরা এই সমতা এবং শ্রেণী সংগ্রাম এবং বিপ্লব করার যে রাজনীতি এবং সেই বিপ্লবী রাজনীতির সঙ্গে, তথাকথিত বিপ্লবী রাজনীতির সঙ্গে সেনাবাহিনীকে জড়িয়ে দেশের অভ্যুত্থান, রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের যে নিহত হওয়ার যে ঘটনা নভেম্বর, তা নিয়ে আলোচনা আছি, আরও আলোচনা করব। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন। উপসংহার অনুষ্ঠানে আমরা কথা বলছি 1975 সালের নভেম্বর ঘটনা সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যেতে চাই মেজর নাসির আপনার কাছে। আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আপনারা 23 নম্বর অভ্যুত্থান সফলতার জন্য 5টি করণীয় বলে আপনি মনে করেন, যে আপনি বইতে লিখেছেন 5টি করণীয় যদি করতো তাহলে খালেদ মোশাররফ হয়তো সফল হতে পারতেন, কিন্তু সেটি করেন না। আমরা কর্নেল হামিদের বইটা আবার দেখি যে উনি 17টি কারণ বর্ণনা করেছেন, যে যার শেষটি হলো যে লাক, ভাগ্য আপনাদের পক্ষে ছিলেন না। আপনি কি এখন কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে ভাগ্যটা মানুষেরই তৈরি, ভাগ্য বলে কোনো জিনিস আছে বলে আমি মনে করি না। আমাদের অফুরন্ত ভুল ছিল। প্রথম ভুলটাই ছিল উই ওয়ার নট ডিসাইসিভ। এটাই ছিল আমাদের প্রথম ভুল। আমরা যদি ডিসাইসিভ থাকতাম তাহলে এই যে ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা যে আক্রমণ চালিয়েছিলাম এটাই যথেষ্ট ছিল। 2টো ব্যাটালিয়ন এবং গোটা 4 বিমান, অস্ত্রসজ্জিত বিমান, দিস এলিমেন্টস অল টুগেদার, এটাই যথেষ্ট ছিল একটা অভ্যুত্থান সফল করার পিছনে। আমরা ডিসাইসিভ হইনি, আমরা রক্ত ঝরাতে চাইনি। একটা সামরিক অভ্যুত্থান হবে, রক্ত ঝরবে না, এইটা ইতিহাসে কিন্তু কোথাও নেই। আমাদের প্রথমেই উচিত ছিল টু বি ডিসাইসিভ উইথ জেনারেল জিয়া। তার সঙ্গে একেবারেই একটা ডিসাইসিভ তার সাথে একটা কোর্সে আমাদেরকে যেতেই হতো। 1। 2 নম্বর হলো যে সমস্ত ছেলেদেরকে বা অফিসারদেরকে ফ্রি এক্সিট দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ আ রং থিং টু ডু। এটা যাওয়া উচিত হয়নি। 3 বঙ্গভবনের খনিচক্রের কথা, খনিচক্রে তাদেরকে দেওয়া হয় নাই। ব্রিগেডিয়ার নুরুজ্জামান যে পরিকল্পনাটা করেছিলেন যে অ্যাম্বুশ ইন বিটুইন ঢাকা এয়ারপোর্ট অ্যান্ড বঙ্গভবন, দ্যাট উড হ্যাভ বিন দ্য কারেক্ট থিং। 3 নম্বর হচ্ছে যে খন্দকার মোশতাককে এত সময় দেওয়া ঠিক হয়নি। খন্দকার মোশতাককে প্রথম দিনই তাকে করে দেওয়া উচিত ছিল, ডিসেবল করে দেওয়া উচিত, অ্যাবসলিউটলি ডিসেবল করে দেওয়া উচিত ছিল। এবং শুধু সময় লেগেছে জাস্টিস সায়েমকে রাজি করা, ওটুকুর জন্যই হয়তো একটু বেশি সময় লেগেছে। আপনি তার বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম তার বাসায় গিয়ে তাকে রাজি করেছি। উনি প্রথম দিন রাজি হন, দ্বিতীয় দিন উনি সম্পূর্ণভাবে রাজি ছিলেন, প্রস্তুত ছিলেন। এই কয়েকটা কাজ যদি আমরা খুব তাড়াতাড়ি করতাম, প্লাস লান্সারকে যদি আমরা ডিফিউজ করতাম, অ্যামুনিশনগুলো নিয়ে তাদেরকে যদি অ্যামুনিশন লেস করে দিতাম, তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি সাকসেসফুল হতে পারতাম। এবং আমরা যা কিছু করেছি জনগণ কিন্তু তার সুফল পেয়েছে। যেমন ওই যে আবারও রিপিট করতে হয় যে ক্যাবিনেট ডিসলভ করা, সংসদ বিলুপ্ত করা, কনস্টিটিউশন সাসপেন্ড করা, খন্দকার মোশতাককে অন্তরীণ করা, জেল মার্ডার কেসের উপরে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা নেতৃত্বে, এবং 6 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া, এই সবগুলোই কিন্তু ভালো কথা এবং ভালো কাজ। এগুলোর মধ্যে কিন্তু কোনো অসততা ছিল না। সেই রকম ভালো কথা, ভালো কাজ, বিবৃতি, বক্তৃতা এবং তাদের লিটারেচারে আমরা জাসদ এবং গণবাহিনী এবং সৈনিক সংস্থার দেখি, তারও কিছু হয়নি। মহিউদ্দিন আহমেদ কি বিশ্লেষণ করেন? আমি তো বললাম যে অ্যাপ্রোচগুলি ছিল অ্যাডহক। মেজর নাসির এতক্ষণ যেটা বললেন যে ভালো কাজের কথা, 46 ব্রিগেডের স্ট্রেংথের উপর দাঁড়িয়ে কিন্তু 3 নভেম্বরের কোটা। এই 46 ব্রিগেড তো 15 আগস্টে পুরো নিষ্ক্রিয় ছিল। তারা তো তখন ইনস্ট্যান্টলি, তারা তো 1300-1400 সোলজার্স ফারুক রশিদের সাথে। না, তাও অত লোক ছিল না হয়তো, না টোটাল তাদের সবাই ইউনিট ধরলে না, বেরিয়েছে হয়তো 300-400, কিন্তু দুটো ইউনিটে হার্ডলি 1400। তো 46 ব্রিগেডে তো 4000 তারা। এবং যারা এই 3 নভেম্বরের কুতে পার্টিসিপেট করলেন তারা তো 15 আগস্টে এটাকে নালিফাই করে দিতে পারতেন। ট্যাঙ্কে গোলা ছিল না, আমরা জানি। ট্যাঙ্কে যে গোলা থাকে না এটা তো সিনিয়র অফিসারদের জানার কথা, সবাই না জানলে তাদের চাকরি থাকে কি হয়? তাহলে এই গোলা ছিল না, তারপরে তারা এটা দেখে ভয় পেল কেন? গোলা ছাড়া। এবং সেই গোলা
সাপ্লাই করার অর্ডারটা দিলেন খালেদ মোশাররফ, হি সাইডেড উইথ দেম। তো সুতরাং এটা বলে লাভ নাই, কয়েকজন লোক ওই যে কি বলে এটাকে কি একটা ফ্রেজ ইউজ করে যে বিপদগামী সেনা কর্মকর্তার কাজ, ঠিক না, কয়েকজনে করেছে, কিন্তু এন্টায়ার সেনাবাহিনীর এন্ডোর্সমেন্ট ছিল তার পেছনে, এটা বোঝা যায়। এখন যেটা হয়ে গেছে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে ছিল। আমার বিশ্লেষণ যেটা 3rd নভেম্বরের ব্যাপারে, 3rd নভেম্বরে তারা গেলেন কেন? They were not happy with the way Khandaqar Mushtaq was running the government. And that was not a military government. একটা সে তো মার্শাল ল দিয়েছে 5 দিন পরে, সেটা স্টিল মানে সংবিধান আছে, পার্লামেন্ট আছে, বঙ্গভবনে মিটিং হচ্ছে, কিন্তু ছড়ি ঘোরাচ্ছে কয়েকজন মেজর, কিন্তু আর্মিকে কিন্তু মুশতাক পাত্তা দিত না। বরখাস্ত কিন্তু মজুরও আছে তার মধ্যে। হ্যাঁ, এবং মুশতাক সবসময় কোনো ব্যাপারে কনসাল্ট করতো, সবসময় জেনারেল ওসমানের সাথে কনসাল্ট করে করতো। এখন এই খালেদ মোশাররফ, শাফায়াত জেবেল এন্ড আদার্স যারা তার সাথে গেলেন, দে ওয়ান্টেড 100% মিলিটারি গভর্নমেন্ট। তারা ওই সিচুয়েশনে তারা দে ওয়ার নট হ্যাপি, এবং 100% মিলিটারি গভর্নমেন্ট করার জন্য প্রথম সুযোগে তারা যেটা করলেন, পার্লামেন্টটা ডিসলভ করে দিলেন। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেশন যে তারা 100% মিলিটারি গভর্নমেন্ট চাচ্ছে। এখন এইটা করার মতন তারা যে ইয়াগুলি করলেন, মানে তারা একটা জিনিস আমলে নেন নাই যে তাদের ক্ষমতার ভিত্তি তো ছিল সেনাবাহিনী, সেনাবাহিনীতে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে এটা তারা কিন্তু চিন্তা করেন নাই। এবং ওই শেখ মুজিব হত্যার বিচার, তারপরে ওই যে কি চেইন অফ কমান্ড রেস্টোর করা, এগুলো হচ্ছে একেবারে ফাঁকা কথা। তারা একটা কু করার উদ্দেশ্য এটাই তারা করেছেন, কিন্তু এটা করে তারা সাস্টেন করতে পারেন নাই। এখন এতগুলো জটিলতা তৈরি হয়ে যাওয়ার ফলে যে জিনিসটা হয়েছে 7ই নভেম্বরে, পলিটিক্যাল ফোর্সেস দেওয়ার একটি পার্টিকুলারলি জাসদ অনেক দিন ধরে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। তারা 74-এর জুন মাসে তারা ডিসাইড করছে গণবাহিনী করবে। সো গণবাহিনী বিভিন্ন জায়গায় অপারেশনে গেছে। সৈনিক সংস্থা, সেই গণবাহিনীর অপারেশনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাও নিহত হয়েছেন। উভয় গণবাহিনীর ওরাও মারা গেছে, এরাও মারা গেছে, যা হয় আর কি। ইট ওয়াজ অ্যান ওয়ার। কারণ জাসদের বিশ্লেষণ ছিল রাজনীতি এখন যে ফর্মে এসছে, এখন আমরা যুদ্ধে আছি। হ্যাঁ, এই যুদ্ধে সংগঠনের প্রধান রূপ হবে গণবাহিনী। সেই জন্য গণসংগঠন যেগুলি ছিল, জাসদ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, এগুলি তখন নিষ্ক্রিয়, সক্রিয় হচ্ছে গণবাহিনী। এটাই হচ্ছে প্রধান ফর্ম। এবং টোটাল জিনিসটা কিন্তু সোভিয়েত মডেল একেবারে করতে গিয়ে কিছুটা সোভিয়েত মডেল, আবার এর মধ্যে ঢুকে গেছে বেজিং মডেল, মানে একটা জগাখিচুড়ি হয়ে গেছে। এর মধ্যে আবার কর্নেল তাহের, তার ভাই ভাতৃসূত্রের পার্টিতে আসছে আনোয়ার, এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সর্বহারা পার্টির, ওখান থেকে আসছে। তো জাসদের যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতির যে উত্তরাধিকার তারা নিয়ে আসছে, তার সাথে ওই তাহেরদের সন্ত্রাসবাদী ধারা, মানে একটা রাজনীতি ছিল এটার পিছনে আগে থেকে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় সেই দুটো মিলে একটা মানে আমি বলবো যে একটা, উনি বলছেন একটা শব্দ ব্যবহার করছেন নৈরাজ্য। তো মানে আমি বলবো যে এটা একটা রীতিমতো জগা খিচুড়ি। আমি সেই নৈরাজ্যকর রাজনীতিটার কথাই বলবো। এবং মেজর নাসিরের বইতে আমরা পাই যে 7 নভেম্বরের আগে লিফলেট বিক্রি করেছেন বিপ্লবী সৈনিক সংস্থা, একই সঙ্গে মুসলিম লীগের লিফলেট যেটি মেজর নাসির লিখেছেন। আমি ওনার কাছে আসবো, তার আগে সেই মুসলিম লীগের লিফলেটে বলা হচ্ছে যে 23 নভেম্বরের অভ্যুত্থানটা বাকশালের পুনরুত্থান। আপনি তো রাজনীতির কথাই বলছি আমরা বারবার, যদি একটু বলেন তারপরে আমরা শেষ করব। আপনি এই রাজনীতিটা, নভেম্বরের রাজনীতি বলছিলে বাকশালও ধরতে হবে। বাকশালটা তাহলে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং বাকশালটা যখন অন্যান্য রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছে, তখন কিছুটা হলেও সেটা থেকে গণবাহিনীর উত্থানটা হচ্ছে। বাকশালটা করার জন্য যে সংহত করার যে প্রচেষ্টা ছিল, সেটা কি সরকার জানতো কিনা যে তারা ততটা সবল? আমার তো মনে হয় না। পরবর্তী ঘটনা যা প্রমাণ করে যে বাকশাল করার কারণে যেসব রাজনৈতিক দল বাকশালে বিলীন না হয়ে এমনি থাকলো, তারাও পরোক্ষভাবে গণবাহিনীকে সমর্থন দিয়েছিল। হ্যাঁ, সবাই সমর্থন দিচ্ছে, যারা তার বিরোধী পক্ষ সমর্থন। দ্বিতীয়ত যে সেনাবাহিনী নিজেকে সরকার বলুন তার অংশ মনে করছে না, রাষ্ট্রের অংশ মনে করছে না। এটা রাষ্ট্রের একটা উপ অংশের মতো আছে, যেখানে তারাও সার্বভৌম। তো এতগুলো অবস্থান তৈরি করার ফলে যেটা তৈরি হচ্ছে যে যারই ক্ষমতা আছে সেই নিজেকে এখানে ক্ষমতাবান করার চেষ্টা করছে। আপনি মুসলিম লীগ বলছেন, আমি তো মনে করি যে এটা তো
অবধারিত ছিল যে যারা মুসলিম লীগ পন্থী তারাও চেষ্টা করবে যে কেউ নাই, শেখ সাহেব আমরা একটা নাই, সুযোগ নেওয়া। আমরাও একটা সুযোগ নিই। তাহলে সবাই সুযোগ নিচ্ছিল, সেনাবাহিনী সহ। সেনাবাহিনী সহ, সেনাবাহিনীকে অনেকটা ব্যবহার করারও কেউ না কেউ চেষ্টা সেনাবাহিনীর করেছিল। নিজেরাই ব্যবহার আমি করছিল আজকে শেষ করতে নিজেদেরকে। বলবো মেজর নাসির আপনাকে যে এই যতগুলো ঘটনা আমরা বললাম 15 আগস্ট থেকে শুরু করে এবং তার আগের দুটি কথাও আপনি বললেন, সবটাই কি মনে হয় না যে তখনকার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং উপপ্রধান সেনাবাহিনীর জিয়াউর রহমান সবটাই জানতেন এবং বাইরে থেকে, যেহেতু আপনি বলছেন যে কর্নেল তাহের নিয়মিত যাতায়াত করতেন, কর্নেল তাহেরও সবটা জানতেন এবং আপনি যে আজ করতে পেরেছিলেন ভারতে যাওয়ার আগে, প্রশিক্ষণে যাওয়ার আগে, এবং আপনি বলছিলেন যে আপনি জিয়াউর রহমান জোর করে পাঠিয়েছে, তাহলে এই দুজন, একজন সেনাবাহিনীর ভিতরে উপপ্রধান, আরেকজন সেনাবাহিনী থেকে দূরে সরে গিয়েও কাছে থেকে রাজনীতির মাধ্যমে সরকার উৎখাতে, তারা দুজনই জানতেন বা তারা কি আজ করতে পেরেছিলেন বলে আপনার মনে হয়, আপনি যেমনটা একজন জুনিয়র অফিসার হিসেবে আজ করতে পেরেছিলেন? অবশ্যই আমি বলবো যে সেনাবাহিনীতে যে অস্থিরতা চলছিল দীর্ঘদিন ধরে, এটা সেনাপ্রধানও জানতেন, জেনারেল জিয়াউর রহমানও প্রধান হিসেবে জানতেন, জানতেন, খালেদ মোশাররফও জানতেন, মিলিটারি ইন্টেলিজেন্সও জানতেন এবং ডিজিএফআইও জানতেন। এখন কথা হচ্ছে এই মিলিটারি ইন্টেলিজেন্স, ডিজিএফআই বলেন, আইএসআই বলেন, এনএসআই বলেন, এরা এসব সরকারের কাছে উত্থাপন করেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু এই ঘটনাগুলো সবগুলোই আমরা যতটুকু জুনিয়র অফিসার আমরা যতটুকু বুঝতাম, জানতাম, আমরা কিন্তু যথাসময়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা জানিয়েছি। জেনারেল সফিউল্লাহর সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে। উনি আমার সেক্টর কমান্ডার ছিলেন, আমি ওনার কোম্পানি কমান্ডার ছিলাম। উনি স্পষ্ট বলেছেন যে ওনাকে কোনো ইন্টেলিজেন্স দেওয়া হয় না। উনি একদিন আক্ষেপ করে বলছিলেন, এটা খুব ইন্টারেস্টিং, জেনারেল সফিউল্লাহ বলছেন যে কোনো গোয়েন্দা সংস্থা তাকে কোনো ইন্টেলিজেন্স দিচ্ছে না। উনি ডিজিএফআইয়ের কাছে গোয়েন্দা তথ্য চাইছেন, ডিজিএফআই রিফিউজড। এনএসআইয়ের কাছে চেয়েছেন, এনএসআই রিফিউজড। শুধু এমআই ছিল তার উপরে নির্ভরশীল, বা তিনি এমআইয়ের উপরে নির্ভরশীল ছিল। সাফাত জামিল একটা বলার চেষ্টা করেছেন তার লেখা যে তার আন্ডারে যে ফিল্ড ইঞ্জিনিয়ার ছিলেন 46 ব্রিগেডের আন্ডারে, সেটাকে সরিয়ে হেডকোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করা ছিল, মানে তার কাছে কোনো তথ্য যাচ্ছিল না। না, 46 ব্রিগেডের যে একটা ছোট্ট একটা গোয়েন্দা সেল ছিল, সেটাকেও আর্মি হেডকোয়ার্টারে এমআই সাথে অ্যাটাচ করা হয়। অনেক অনুনয় বিনয় করে সৈফুল্লাহ সাহেব বললেন যে বঙ্গবন্ধুর কাছে গিয়ে তিনি একটা ফিল্ড ইউনিট ঢাকায় গড়ে তোলার জন্য একটা অনুমতি নিলেন এবং বঙ্গবন্ধুও কিন্তু রাজি ছিলেন না এসব গোয়েন্দা তথ্য আহরণ করা হোক, এই নামে একটা নতুন একটা ইউনিট গঠন করা হোক। কিন্তু যে সেলটা গঠন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট। তার প্রধান করা হয়েছে মেজর গোলাম হেলাল মোর্শেদকে, যিনি এখন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান। উনি সারা রাত 30টা ট্যাঙ্কে গোলা ভরা হলো, গোলা না মানে গুলি ভরা হলো, হেভি মেশিন গান গুলি ভরা হলো, ডিজেল ভরা হলো, 18টা কামান আরমারি থেকে সেকেন্ড ফিল্ড থেকে বের করা হলো, ট্রুপসরা ড্রিল করছে, ট্রাকের সাথে কামান লাগানো হচ্ছে, অথচ উনি আর্মি সিকিউরিটি ইউনিটের প্রধান, উনি জানলেন না। উনি উঠলেন ভোরবেলা ঘুমে সকাল 7টার থেকে। বাট মোদ্দা কথা হচ্ছে যে বিষয়টি সবাই জানতো, এমনকি যিনি ঢাকার এএসইউ প্রধান উনিও জানতেন যে সামথিং ওয়াজ গোয়িং অন, কিন্তু নোবডি টুক এ প্রিকশন। আর আমি মানে শেষে, যদি এটা শেষ কথা হয়ে থাকে, আমি আশা করব যেন এই দেশে আর যেন কোনোদিন 15ই আগস্ট না হয়, 3rd নভেম্বর না হয়, 7ই নভেম্বর যেন আর না হয়। আমরা যদি শেষ করেন 1 মিনিটে, মহিউদ্দিন আহমেদ। না, আমি মনে করি যে এই যা ঘটে গেছে এটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের উচিত হবে এগুলো খোলা মনে, একেবারে রাজনীতির বাইরে গিয়ে রাজনৈতিকভাবে ঘটনাগুলোকে না দেখে নির্মমভাবে দেখা, মানে এটা থেকে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা না করে দেখা এবং ঘটনাগুলো জানানো সবাইকে। আমরা যে যাই অনুসন্ধান করে যা পাই এটা যেন আমরা সবার সাথে শেয়ার করি, তাইলে আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস হবে যে কী ধরনের পরিস্থিতিতে কী জিনিস হতে পারে। যেমন আপনাদের এখানে একজন অতিথি হিসেবে এসেছিলেন, আমি শুনছিলাম, মেজর জিয়াউদ্দিন, উনি তো ডিজিএফআই এর ঢাকার চার্জে ছিলেন, শেষ করবো, আমাদের হাতে আরো ঢাকার চার্জে ছিলেন। আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন 15 আগস্টে আপনি কি করলেন। ঠিক করে নিশ্চয়ই আমরা আলোচনাগুলো করব। আজকের মতন আমরা সমাপনী টানছি, তবে আমাদের আগামীকাল শনিবার এই আলোচনা থাকবে এবং পরবর্তী আরও 2 সপ্তাহেও আমরা এই আলোচনা করব। পরবর্তী শুক্র শনিবার নভেম্বর মাস আসার আগেই আমরা মহিউদ্দিন আহমেদ যেটি বললেন তেমন একটি উপসংহারে আমরা পৌঁছতে চাই। রাজনীতির বাইরে থেকে যে সমস্ত রক্তাক্ত ঘটনা,
নভেম্বরে ঘটেছে সেখানকার বিশ্লেষণ নিয়ে আমরা এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে কি দিতে পারি, অতীতের বিশ্লেষণ সামনে কতদূর এগুবে আমাদেরকে, সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করব। আপনারা উপসংহার দেখতে থাকুন। এই উপসংহার আপনারা আগামীকাল এবং পরবর্তী শুক্র শনিতেও দেখতে পারবেন, শুনতে পারবেন আলোচনা। আমাদের সঙ্গেই থাকুন 24 ঘন্টায়।